আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস তোমরা সবাই বেশ ভালো আছো। এইচএসসি বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা। বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তো চলো তাহলে একটা সূত্রের মাধ্যমে যে কোনো ধরনের বিক্রয় সংক্রান্ত জাবেদা কিভাবে করবে আমরা সেই ম্যাজিক টেকনিক তোমাদের আজকে শিখাবো। যে সূত্রটি শিখলে বিক্রয় রিলেটেড যে কোনো জাবেদা আসলে তুমি সহজেই অ্যান্সার করতে পারবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আলোচনার ভুবনে প্রবেশ করি। আমাদের নর্মাল যে সাধারণ সূত্রটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিক্রয় মানে কি? আমরা জানি বিক্রয় মানেই হলো আয়, আর আয় বাড়লে কি হয়? সাধারণত ক্রেডিট হয়। আমরা নর্মালি জানি যেমন সকল প্রকার আয় বা লাভ ক্রেডিট। তাহলে বিক্রয় প্রশ্নে থাকলে 99% চোখ বন্ধ করে তুমি যেটা করবে সেটা হলো বিক্রয় হিসাব ক্রেডিট লিখবে। যে লেনদেনটা বিক্রয় সম্পর্কিত তুমি প্রথমেই আগে বিক্রয় হিসাব ক্রেডিট লিখবে, তারপরে বাকিটা ডেবিট কি হবে সেটা তুমি প্রশ্ন পড়ে খুব সহজেই আন্দাজ করে নেবে। ধরে নাও তুমি বিক্রয় করছো নগদে 10,000 টাকার পণ্য বিক্রয় করছো, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট তো লিখবেই। আর 10,000 টাকার পণ্য নগদে ক্রয় করলে নগদ টাকা ব্যবসাতে আসছে না, আর নগদ টাকা ব্যবসাতে আসলে আমরা কি বলছি? ডেবিট বলছি। তাহলে তখন আমরা কি লিখব? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ আমরা আগে থেকেই জানি যে নগদ টাকা আসলে ডেবিট এবং নগদ টাকা চলে গেলে ক্রেডিট করি আমরা। এরপর ধরে নাও তুমি পণ্যটা বিক্রয় করছো, কিন্তু যার কাছে বিক্রি করছো তার কাছে নগদ টাকা নাই, তার কাছে চেক আছে। সে বলল, ভাই আমার অ্যাকাউন্টের চেক আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আমাকে প্রোডাক্টটা দেন। তাহলে 20,000 টাকার পণ্য বিক্রি করছো ব্যাংকের চেকের মাধ্যমে, বা চেক শব্দটা থাকলেই মনে করবে ব্যাংক। তাহলে চেক যখন দিছে তখন তোমার কি ব্যাংক হিসাব বেড়ে যাবে না? আর ব্যাংক যেহেতু একটা সম্পদ, ব্যাংক বাড়লে ডেবিট, কমে গেলে ক্রেডিট। তো বিক্রয় হিসাবে আমরা ক্রেডিট লিখবই। যদি ব্যাংকের চেকের মাধ্যমে বিক্রি করি তখন সেক্ষেত্রে আমাদের ব্যাংক হিসাবটা ক্রেডিট হয়ে যাবে। এরপর ধরো তুমি এমন কোনো ব্যক্তির কাছে ধারে বিক্রয় করছো যার কাছে নগদ টাকাও নেই, চেকও নেই, অর্থাৎ তুমি ধারে পণ্য বিক্রয় করছো। তাহলে যেভাবেই তুমি বিক্রয় করো না কেন বিক্রয় হিসাব ক্রেডিট লিখবে। এখন তুমি জানো যে ধারে পণ্য বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাব সম্পর্কিত। তাহলে প্রাপ্য হিসাব মানে কি? ভবিষ্যতে যার কাছ থেকে তুমি টাকা পাবে। ধরে নাও রতনের কাছে তুমি ধারে পণ্য বিক্রয় করছো 20,000 টাকা, তাহলে এই রতন হচ্ছে তোমার প্রাপ্য হিসাব, কারণ রতনের কাছে তুমি টাকা পাবে। তাহলে প্রাপ্য হিসাব রতন লিখে তোমাকে লিখতে হবে ডেবিট, কারণ প্রাপ্য হিসাব এক ধরনের সম্পদ, আর সম্পদ বাড়লে আমরা ডেবিট বলি। এরপর ধরো তুমি তার কাছে বিক্রয় করছো রতনের কাছে, কিন্তু মুখের কথায় না বিশ্বাস করে ধারে বিক্রয় করছো, কিন্তু তাকে তুমি বলছো যে রতন তোমার কাছে আমি 50,000 টাকা ধারে বিক্রয় করলাম, এর ডকুমেন্টস কই? তুমি যদি পরে অস্বীকার করো, এই জন্য তার সাথে তুমি স্ট্যাম্প আকারে দলিলে একটা সিলমোহর মেরে দুইজন স্বাক্ষর করে তারপর বিক্রি করছো। তাহলে যখন ধারে বিক্রয় করবে স্ট্যাম্পে লিখিত আকারে থাকবে, তখন সেটাকে ওই প্রাপ্য হিসাবের জায়গায় সেটাকে বলা হয় প্রাপ্য বিল হিসাব। তাহলে প্রাপ্য বিল হিসাব বাড়লে আমরা কি বলি, বা সম্পদ বাড়লে কি বলি? ডেবিট বলি। আর বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ সহজ কথায় বিক্রয় হিসাব অলওয়েজ ক্রেডিট করবে। আর বিক্রয়টা কিভাবে করতেছো প্রশ্নে সেটা দেখে নিবে। নগদে বিক্রি করলে নগদান হিসাব ডেবিট করবে, বিক্রয় হিসাব ক্রেডিট। চেকের মাধ্যমে বিক্রয় করলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। লিখিত আকারে বিক্রয় করলে প্রাপ্য বিল হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই নর্মাল সূত্রটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে বিক্রয়ের যেই জাবেদায় আসুক না কেন পরীক্ষাতে তুমি 100% পারবি। তো আমরা বিক্রয় সংক্রান্ত জাবেদা দাখিলাতে যাওয়ার পূর্বে শিক্ষার্থীবৃন্দ আমরা জাবেদা নির্ণয়ের কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, সেগুলো শিখি। আমাদের চ্যানেলে আমরা আগেই বলেছিলাম যে হিসাব হলো 6 প্রকার। একটা হচ্ছে উত্তোলন, সম্পদ, ব্যয় 3টা, আর আয়, দায়, মূলধন। এখন এই 6টা প্রকার হিসাব মনে রাখা অনেক কঠিন, এই জন্য আমরা 2টা ওয়ার্ড তোমাদের মুখস্থ রাখতে বলেছিলাম। একটা ওয়ার্ড কি বলেছিলাম? যে উৎসব শব্দটি তোমরা মনে রাখবে, আরেকটি শব্দ মনে রাখবে আদম। এই উৎসবকে ভাঙলেই আমরা পাই উত্তোলন, সম্পদ, ব্যয়। কিভাবে?
এই উৎসব শব্দটি তুমি যদি মনে রাখো তাহলে আমরা বলছি হর্ষৌ, এই হর্ষৌ থেকে আমরা উত্তোলন লিখলাম। এই দন্তস্বতে আমরা সম্পদ লিখলাম। উৎসবের এই বতে আমরা লিখলাম ব্যয়, অর্থাৎ উৎসব থেকেই উত্তোলন সম্পদ ব্যয়। তো এখন আমরা উৎসবের স্বাভাবিক ব্যালেন্স শিখছিলাম ডেবিট, অর্থাৎ উত্তোলন মানেই তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলবা স্বাভাবিক ব্যালেন্স ডেবিট, সম্পদের স্বাভাবিক ব্যালেন্স ডেবিট, ব্যয়ের স্বাভাবিক ব্যালেন্স ডেবিট। এখন আমরা হলো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার সহজ সূত্রটা আমি বলেছিলাম যে যার যেটা স্বাভাবিক ব্যালেন্স সেটাকে বাড়ালে সেটাই হবে। অর্থাৎ তুমি দেখো উত্তোলনের স্বাভাবিক ব্যালেন্স আমরা ধরলাম, উত্তোলনের স্বাভাবিক ব্যালেন্স আমরা লিখলাম ডেবিট। তাহলে এই উত্তোলন যদি বাড়াই আমি, বাড়লে কি হবে? ডেবিট হবে, এবং কমে গেলে ক্রেডিট। এরপর সম্পদের স্বাভাবিক ব্যালেন্স আমরা বলতেছি ডেবিট। তাহলে যা স্বাভাবিক ব্যালেন্স, সম্পদের স্বাভাবিক ব্যালেন্স কি? ডেবিট। তাহলে যদি বাড়াই তাহলে সেটাও ডেবিট হবে, তাহলে তখন সম্পদ বাড়লে হবে ডেবিট এবং সম্পদ কমে গেলে ক্রেডিট। ব্যয় আছে আমাদের, ব্যয়ের স্বাভাবিক ব্যালেন্স আমরা বলছি ডেবিট। তাহলে যেহেতু স্বাভাবিক ব্যালেন্স ডেবিট, যদি বাড়াই তাহলে স্বাভাবিক ব্যালেন্স যেটা থাকবে সেটাই হবে। তাহলে ব্যয়ের স্বাভাবিক ব্যালেন্স আমরা ডেবিট দেখতেছি, তাহলে বাড়লে কী হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে, এবং কমে গেলে ক্রেডিট হয়ে যাবে। এভাবে তুমি জাস্ট উৎসব শব্দটা মনে রাখলেই এবং উৎসবের স্বাভাবিক ব্যালেন্স ডেবিট এই কথাটা যদি মনে রাখো তাহলে কিন্তু তুমি হিসাবের 6টা শ্রেণী বিভাগ তো জানবেই, সাথে ডেবিট ক্রেডিট কীভাবে বের করে সেটাও শিখবে। এরপর আসো আদম। এই আদম শব্দটা মনে রাখলে তুমি বাকি 3টা আয়, দায়, মূলধন, বাকি 3টা শ্রেণী তুমি সহজেই শিখে যাবে। তাহলে আমরা দেখছি এই সরেয়াতে আমাদের আয়, দতে আমাদের দায় বোঝাচ্ছে, আর মতে আমাদের মূলধন বোঝাচ্ছে। এই আদমের স্বাভাবিক ব্যালেন্স আমরা আবার বলছি ক্রেডিট, আগে শিখছিলাম। তাহলে আমরা বললাম যার যেটা স্বাভাবিক ব্যালেন্স বাড়লে সেটাই হবে। তাহলে আয় যদি বাড়লে তাহলে ক্রেডিট। দায়ের স্বাভাবিক ব্যালেন্স আমরা দেখতেছি ক্রেডিট। তাহলে যার যেটা স্বাভাবিক ব্যালেন্স, দায়ের যেহেতু স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট, তাহলে দায় বাড়লে কী হবে? ক্রেডিট হবে, এবং কমে গেলে ডেবিট। অপরদিকে প্রশ্নে মূলধন আমরা যদি দেখি, মূলধন যদি বেড়ে যায় তাহলে মূলধন বাড়লে হবে ক্রেডিট এবং কমে গেলে ডেবিট। আর কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের শিক্ষার্থীবৃন্দ, সেটা হচ্ছে আমরা সম্পদ দেখব যে সম্পদ ব্যবসা প্রতিষ্ঠানে আসছে নাকি চলে গেছে। যদি ব্যবসা প্রতিষ্ঠানে আসে সম্পদ তাহলে আমরা ডেবিট করব, আর যদি সম্পদ চলে যায় তাহলে ক্রেডিট করব। অথবা ব্যবসাতে যে কোনো জিনিস যদি আসে তাহলে তার জন্য আমরা ডেবিট করব, আর কিছু চলে গেলে ক্রেডিট করব। নগদ টাকা, আমাদের ব্যবসায় যে লেনদেন হয় তার 80% নগদ সংক্রান্ত লেনদেন হয়। তাহলে নগদের একটা টিপস মনে রাখলে তুমি খুব সহজেই জাবেদা করতে পারবে। সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসতেছে নাকি যাচ্ছে তুমি খেয়াল করবে। নগদ টাকা আসলে বলছি আমরা ডেবিট, আর নগদ টাকা যদি চলে গেলে এই ক্রেডিট আছে, আমরা ডট ডট দিয়েছি, তার মানে এটাকে ক্রেডিট বোঝাচ্ছি। তাহলে নগদ টাকা যদি আসে তাহলে তোমরা ডেবিট করবে, আর নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে যদি চলে যায় তাহলে ক্রেডিট করবে। এছাড়াও আমরা শিখছি যে সকল প্রকার ব্যয়, খরচ, ক্ষতি ডেবিট হবে সবই। প্রশ্ন করে যদি তুমি দেখো যে এখানে ব্যয় এটা বা খরচ বা ক্ষতি, তাহলে ওটাকে তুমি ডেবিট করবে 80% সময়ে, বেশিরভাগ সময়। আর যদি আয় হয়, সকল প্রকার আয় বা লাভ, তাহলে আয় বা লাভ থাকলে তুমি ক্রেডিট করবে। তবে সব সময় কিন্তু হবে না, তবে 90% সময়ে হবে। মানে তুমি যদি আয় বা লাভ যদি বাড়ে তাহলে তুমি ক্রেডিট করবে, যদি কমে যায় তাহলে ডেবিট হবে। তবে 99% ক্ষেত্রে আয় বা লাভ সাধারণত বাড়াই, এই জন্যই আমরা লিখে দিয়েছি সকল প্রকার আয় বা লাভ ক্রেডিট। এখন আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা দাখিলা শিখব। তো আমরা প্রশ্নে দেখি, এখানে লেখা আছে যে মিস্টার তালেবের নিকট নগদে পণ্য বিক্রয় 7,000 টাকা, স্বর্ণার নিকট ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা, ধারে বিক্রয় 8,000 টাকা। এভাবে প্রশ্ন অনেকগুলো দেওয়া আছে। আমরা এই প্রশ্নের শিটটা PDF লেকচার শিট আমরা তোমাদের নিচে দিয়ে দিব, এবং সাথে সলিউশনটাও দিয়ে দিব। তোমরা এই প্রশ্ন এবং সলিউশনটা ডাউনলোড করে নামিয়ে নিবে, তারপর আমাদের ভিডিওর সাথে সাথে দেখবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। তো চলো আমরা প্রথম প্রশ্ন পড়ি। এখানে লিখছে মিস্টার তালেবের নিকট নগদে পণ্য বিক্রয় 7,000 টাকা। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ শিখলাম যে যেভাবে বিক্রয় করি না কেন, এই যে বিক্রয় হিসাব আমরা ক্রেডিট দেখছি, এই জন্য আমরা কি লিখলাম? বিক্রয় হিসাব ক্রেডিট। কত? 7,000 টাকা। এই বিক্রিটা করছি আমরা কিভাবে? বললাম যে নগদে। তাহলে নগদ বিক্রি করলে আমি 7,000 টাকায় নগদে বিক্রি করছি। নগদ টাকা তাহলে আসছে নাকি চলে গেছে? নগদ টাকা আসছে, বিক্রি করলে তো নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসবেই। তাহলে নগদান হিসাব ডেবিট, যেহেতু আমরা বলছি যে নগদ টাকা আসলে ডেবিট করব আমরা।
এরপর জানুয়ারির 2 তারিখে আমরা দেখতেছি যে স্বর্ণার নিকট ধারে পণ্য বিক্রয় 5,000 টাকা। তাহলে আমরা বিক্রয় যেভাবেই করি আগে বিক্রয় হিসাব ক্রেডিট তো লিখবই। এখন বিক্রিটা করছি আমি কিভাবে সেটা দেখতে হবে। তাহলে আমরা যেহেতু ধারে পণ্য বিক্রয় করছি, তাহলে ধারে পণ্য বিক্রি করলে সেখানে একটা প্রাপ্য হিসাব তৈরি হয়, ভবিষ্যতে যার কাছ থেকে আমরা টাকা পাবো। আর প্রাপ্য হিসাব এক ধরনের সম্পদ, সম্পদ বাড়লে ডেবিট হয়, এই জন্য আমরা লিখছি প্রাপ্য হিসাব স্বর্ণা ডেবিট 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু যদি তোমরা দেখো এখানে আমরা বিক্রয় হিসাব ক্রেডিট করাইছিলাম এবং এই যে দেখো প্রাপ্য হিসাব, এই প্রাপ্য হিসাবটা কখন হবে? যদি প্রশ্নে ধারে পণ্য বিক্রয়ের কথা উল্লেখ থাকে। এই জন্যই আমরা এখানে প্রাপ্য হিসাব স্বর্ণা লিখেছি। এরপর 3 নম্বর দেখো ধারে বিক্রয় 8,000 টাকা। আমরা বিক্রয় হিসাব 8,000 টাকা লিখছি, আর যেহেতু ধারে বিক্রয় বলাই আছে, ধারে বিক্রয় মানেই সেখানে প্রাপ্য হিসাব আসবেই, যার কাছ থেকে তুমি ভবিষ্যতে টাকা পাবে, এই জন্য প্রাপ্য হিসাব ডেবিট 8,000 করেছি। এরপর 4 নম্বরে দেখো গ্রাহকের স্বীকৃত বিলের বিনিময়ে বিক্রয় 30,000 টাকা। অর্থাৎ এখানে বিলের কথা আসছে, যে গ্রাহকের সঙ্গে তুমি স্বীকৃতি বিল একটা চুক্তি করছো, তাহলে আমরা বিক্রয় হিসাব তো ক্রেডিট লিখবই, আর বিল আসলেই মনে করবা যে সেখানে প্রাপ্য বিলকেই সংক্ষেপে লিখছে বিল, অর্থাৎ তুমি ডকুমেন্ট আকারে এখানে বিক্রয় হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রাপ্য বিল হিসেবে আমাদের জন্য এক ধরনের সম্পদ। তাহলে ধারে পণ্য বিক্রয় হয়েছে কিন্তু বাট এটা লিখিত আকারে হয়েছে, তাহলে প্রাপ্য বিল হিসাব সম্পদ, যেহেতু সম্পদ বাড়লে আমরা ডেবিট বলি, এই জন্য প্রাপ্য বিল হিসাব ডেবিট আমরা 30,000 টাকা দেখাইছি। 5 তারিখে আমরা দেখছি দাগ কাটা চেকের বিনিময়ে পণ্য বিক্রয় 13,000 টাকা। তো যেভাবেই বিক্রয় হোক, বিক্রয় হিসাব প্রথমে আমরা লিখবো বিক্রয় হিসাব ক্রেডিট 13,000 টাকা, তারপর আমরা উপরে দেখবো যে ডেবিট কী হবে। তো আমরা যেহেতু প্রশ্নে দেখছি যে চেক কথাটা আছে, চেকের বিনিময়ে বিক্রয়, চেক কথা থাকলেই তুমি মনে করবা ব্যাংক আসবে। তাহলে তোমাকে চেক জমা দিছে, এই চেকটা তুমি তোমার ব্যাংকে যখন জমা দিবে তখন তোমার কি ব্যাংকের টাকা বেড়ে যাবে, আর ব্যাংক হিসাব এক ধরনের সম্পদ, আর আমরা বলছি সম্পদ বাড়লে ডেবিট হয়। ব্যাংক হিসাব ডেবিট 13,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 13,000 টাকা। আমরা একটু খেয়াল করি, আমাদের সূত্রে আমরা এখানে লিখেইছি দেখো যে ব্যাংক হিসাব যদি চেকের কথা উল্লেখ থাকে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট করব আর বিক্রয় হিসাব ক্রেডিট করব। তো এভাবেই আমরা এটা ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট করেছি। 6 তারিখে আমরা দেখছি যে সেমির নিকট 10% বার্তায় 30,000 টাকার পণ্য বিক্রয়। আমরা সেমির কাছে কিছু পণ্য বিক্রয় করছি। তো সেমির কাছে যখন পণ্য বিক্রয় করছি, আমাদের প্রশ্নে কিভাবে পণ্য বিক্রয় করছি, আমরা কি ধারে নাকি নগদে, কিছুই বলা নাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো মানুষের নাম উল্লেখ থাকে যে রতনের কাছে বিক্রয়, মিতুর কাছে বিক্রয় 5,000 টাকা, তখন আমরা বুঝে নিব যে এটা ধারে বিক্রয় হয়েছে। মানুষের নাম উল্লেখ থাকলেই, সেখানে যদি নগদ বা ধারে কোনো কিছু উল্লেখ কথা না থাকে, তাহলে আমরা মনে করব সেটা ধারে বিক্রয় হয়েছে। কিন্তু যদি স্পষ্ট উল্লেখ করে দেয় যে রতনের নিকট নগদে পণ্য বিক্রয় করা হয়েছে, তাহলে তো তখন আমরা সেখানে নগদ ধরবই। বাট রতনের নিকট পণ্য বিক্রয় করা হয়েছে, নগদ কথা বলা নাই, ধারে বলা নাই, তখন আমরা সেটাকে মনে মনে ধরে নিব যে এই পণ্যটা বিক্রি করছে ধারে। তো এখন ধারে বিক্রি করলে আমরা জানি যে প্রাপ্য হিসাব ডেবিট হয় এবং বিক্রয় হিসাব ক্রেডিট তো আমরা জানি। বিক্রয় হিসাব ক্রেডিটে আমাদের 27,000 টাকা। বিক্রয় মানেই আমাদের আয়, আর আয় বাড়লে তোমরা তো জানোই ক্রেডিট হয়, বা আয় বা লাভ ক্রেডিট অলওয়েজ। এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট করলাম। আর প্রাপ্য হিসাব যেহেতু সেমির কাছে আমরা ধারে বিক্রয় করছি, সেমির কাছ থেকে টাকা পাবো, এই জন্য প্রাপ্য হিসাব সেমি লিখছি 27,000 টাকা। এখন তোমাদের একটা মনে প্রশ্ন আসছে, আমি বুঝতে পারছি, তোমরা হয়তো বা বলতে পারো যে স্যার এখানে তো সেমির কাছে বিক্রয় করছিল হলো 30,000 টাকা, বাট আপনি 27,000 লিখলেন কেন? এখন দেখো যে সেমির কাছে যখন আমরা বিক্রি করছিলাম, তখন সেমিকে বলছিলাম যে আমাদের প্রোডাক্টটা এখন ছাড় চলতেছে, তুমি যদি প্রোডাক্ট কেনো তাহলে আমরা 10% তোমাকে যা দাম আসবে তার উপর ছাড় দিব। তোমরা অনেক সময় বাজারে দেখো না যে অনেক কাপড়ের দোকানগুলোতে 50% অফ, 40% অফ, অর্থাৎ শার্টের মূল্য গায়ে যেটা লেখা আছে তার চেয়ে যদি কেনো তাহলে 40% অফ যদি লেখা থাকে তাহলে 40% ছাড় দেবে। তাহলে 30,000 টাকার পণ্য কিনছে সেমি, বলছে 10% ছাড় পাবে, তাহলে 30,000-এর 10% ছাড় কত? 3,000 টাকা। তাহলে যখন ওই বলছে যে 3,000 টাকা ওই ছাড় পাবে, তাহলে আমার বিল আসছে যেহেতু 30,000 টাকা, তাহলে এই 30,000 থেকে আমরা যদি 3,000 মাইনাস করি, তাহলে তাকে পরিশোধ করতে হবে কত টাকা? 27,000 টাকা না? এই জন্যই আমরা লিখছি যে প্রাপ্য হিসাব সেমি ডেবিট 27,000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট 27,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা নিচের যে প্রশ্নটা, দুলালের নিকট 50,000 টাকার পণ্য বিক্রি করে নগদ প্রাপ্তি 15,000 টাকা, দাগ কাটা চেক 20,000 টাকা। অর্থাৎ দুলাল নামে একজন ব্যক্তি যার কাছে পণ্য বিক্রয় করছে 50,000 টাকা,
তাহলে বিক্রয় মানেই আমরা কি বিক্রয় হিসাব লিখলাম, লিখে ক্রেডিট লিখছে আমরা 50,000 টাকা, কারণ 50,000 টাকার পণ্য বিক্রি করছে। তো যখন দুলালের কাছে বিক্রি করছে, দুলাল বিক্রি করে আমরা দেখছি যে নগদ প্রাপ্তি 15,000 টাকা এবং দাগ কাটা চেক 20,000 লেখা আছে, অর্থাৎ দুলাল দিছে আমাকে 15,000 টাকা, এই জন্য আমি নগদ 15,000 টাকা পাইছি। তাহলে যদি 15,000 টাকা দেয়, তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা 15,000 এসেছে, তাহলে নগদ টাকা আসলে ডেবিট বলি আমরা, তাহলে নগদ হিসাব ডেবিট আমরা 15,000 লিখছি। এরপর দুলাল আমাকে নগদ 15,000 টাকা দেওয়ার পর বলতেছে যে আমার কাছে আর নগদ টাকা নাই, আমার কাছে চেক আছে, তোমাকে আমি চেক দিয়ে দিয়েছি, এটা ব্যাংক থেকে তুমি টাকাটা নিয়ে নিও। তো দাগ কাটা চেক দুলাল দিয়েছে 20,000 টাকা। তাহলে চেক দিলে আমরা চেক থাকলেই সেখানে ব্যাংক লিখবো, ব্যাংকে টাকা আমাদের বেড়ে যাবে, আর ব্যাংক হিসাব সম্পদ বাড়লে আমরা ডেবিট বলি, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট আমরা করলাম 20,000। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ডেবিট এবং ক্রেডিট সবসময় সমান হতে হয়। এখানে ক্রেডিট দিকে 50,000 আছে, আর এই 15,000 আর 20,000 যদি আমরা যোগ করি, তাহলে আমরা কিন্তু পাই হলো এই 15,000 আর 20,000 যোগ করলে আমরা পাই হলো কত, মনে করো 35,000 টাকা। তাহলে আমার ডেবিট সাইডে কত, 15,000 আর 20,000, 35,000 হচ্ছে, কিন্তু ক্রেডিট সাইডে 50,000। তাহলে ডেবিট সাইডে কতখানি কম আছে, 15,000 কম আছে, তাহলে আমার 50,000 নিশ্চয়ই মিলাইতে হবে। তাহলে এই 15,000 কম আমি প্রাপ্য হিসাব লিখে 15,000 লিখে ফেললাম। তাহলে এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে প্রাপ্য হিসাব কীভাবে আসলো, বা 15,000 টাকাটা কীভাবে আসলো? যেহেতু ডেবিট এবং ক্রেডিট সবসময় মিলাতে হবে, তাহলে যতটুকু কম থাকবে যেদিকে সেটা আমাদের সেখানে লিখতে হবে। তো আমরা এখানে লিখলাম 50,000, আর এই দুইটা মিলে আমাদের 35,000 হয়। সেই 50,000 থেকে 35,000 বিয়োগ করলে আমরা 15,000 পাই। এই 15,000 টাকা আমরা প্রাপ্য হিসাব লিখছি। তো এখন প্রাপ্য হিসাব মানে ব্যাপারটা এরকম যে দুলালের কাছে যখন আমি পণ্য বিক্রয় করছি 50,000 টাকার, দুলাল আমাকে প্রথমে নগদ দিছিল ওর কাছে 15,000 এবং ব্যাংকের চেক দিছে 20,000 টাকা। তারপর দুলাল আমাকে বলতেছে যে ভাই আমার কাছে নগদ যা ছিল তা তোমাকে দিয়ে দিয়েছি, আমার চেকে যা টাকা ছিল সেটাও দিছি, 35,000 টাকা দিয়ে দিলাম তোমাকে, আর বাকি 15,000 টাকা কিন্তু আমি এখন দিতে পারবো না, এটা আমি পরে দিব। তাহলে এই যে 15,000 টাকা দুলাল তোমাকে দিতে পারলো না, তার মানে ওই 15,000 টাকা তুমি ধারে বিক্রয় হলো। তাহলে ধারে বিক্রয় হলে কি হবে, প্রাপ্য হিসাব তৈরি হবে। এই জন্য প্রাপ্য হিসাব ডেবিট আমরা লিখছি 15,000 টাকা। এখানে কিন্তু প্রশ্নে বলে দেওয়া নাই, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, তুমি যেহেতু 50,000 টাকার পণ্য বিক্রয় করছো, কিন্তু দুলাল তোমাকে পরিশোধ করছে 35,000 টাকা, একটা নগদ টাকা দিছে 15,000 টাকা, আর চেক দিছে 20,000 টাকা, তাহলে দুলাল পরিশোধ করলো 35,000 টাকা। তাহলে তুমি কি দুলালকে বাকি 15,000 টাকা এমনি ছাড় দিবা 50,000 টাকার বিক্রি করে? নিশ্চয়ই ছাড় দিবা না। তার মানে তোমাকে ধরে নিতে হবে যে ওই দুলালকে তুমি 15,000 টাকার বাকি দিছো, এই 15,000 টাকা দুলাল পরে দিবে। তাহলে যতটুকু বাকি দিবা সেটাকে আমরা কি বলি, প্রাপ্য হিসাব বলি। তো এইটুকুই আমরা লিখছি প্রাপ্য হিসাব ডেবিট 15,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, তোমাদের যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা খুব কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, তোমরা সাবস্ক্রাইব করলে, লাইক কমেন্ট শেয়ার করলে আমরা অনুপ্রাণিত হই। আর এ ধরনের টিপস ভিডিও যদি পেতে চাও তাহলে নোটিফিকেশন বাটন অন করে দিবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, অ্যাক্টিভ থাকবে। আজকের মতো এখানেই বিদায়।